দিনের রিমান্ডে হাজী সেলিম, স্পিকারের পদত্যাগ, 18 এমপি মন্ত্রী দেশ ত্যাগে দুদকের নিষেধাজ্ঞা। শিগগিরই বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ। ভারতের মদদে স্বৈরশাসন চালায় হাসিনা, দাবি রিজভির, বাংলাদেশের চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জামায়াতের। বন্যা কেড়ে নিল 67 প্রাণ, পানি নেমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, বাড়ছে নানা রোগবালাই, বেহাল সড়ক। এবং রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের জন্য আর মাত্র প্রয়োজন 143 রান, পাকিস্তানকে হোয়াইট ওয়াশের অপেক্ষায় টাইগাররা। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ছাত্র আন্দোলনে রাসেল নামে এক যুবক হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা নিতে থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আর আইডিয়াল কলেজের ছাত্র সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রাসেল নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 36 জনের নামে আরও একটি হত্যা মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে রাজধানীর সিএমএম কোর্টে নিহত রাসেলের ভাই মোহাম্মদ রুবেল বিচারক সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন। মামলাটির এই ব্যাপারে সমস্ত বক্তব্য শুনে এই ফুটওভার ব্রিজের নিচে যে গুলির যে ঘটনা সেটি শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটিকে এফআইআর হিসেবে রুজু করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন। এখানে আমার ভাইও ছিল, কিন্তু পরে যখন আমার ভাইয়ের লাশ যে আনবো ওটা আনার মতো শক্তি আমার নাই, এরকম পরিমাণে গুলি করতেছে। পরে আমরা অন্য ভাইয়ের আমরা ব্যাগে এসে পড়ছি, মানে প্রচুর পরিমাণে গুলি করতেছে। রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দ্বিতীয় ধাপে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রিমান্ড শেষে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত। পূর্বে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। 7 দিন রিমান্ড কমপ্লিট করার পরে আজকে ফার্দার আবার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই হত্যা মামলায় তার পিতা হাজী সেলিম সহ অনেকের বিরুদ্ধে মামলা করে। তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হলো হাজী সেলিম, 25 নম্বর এজাহার নামী আসামি। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিলেন 10 দিনের। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারছেন না। যেহেতু কথা বলতে পারছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় এবার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পড়ল সাবেক 18 এমপি মন্ত্রীর উপর। আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। আওয়ামী লীগ নেতা কর্মীদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট। সবাই জানতো, অথচ রোশানলের পড়ার ভয়ে মুখ খুলেনি কেউ। গেল 5ই আগস্ট স্বৈরশাসন অবসানের পর একের পর এক বের হয়ে আসছে থরের বিড়াল। সেই অবৈধ সম্পদই হয়ে দাঁড়িয়েছে তাদের গলার কাটা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 18 জন সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের প্রত্যেকেরই দেশে বিদেশে কম বেশি সম্পদের হদিস পেয়েছে দুদক। তাই বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে এই 18 এমপি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। 18 জনের তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ আরও অনেকে।
এছাড়া নাটোরের 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। জানান, দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে 15 লাখ সরকারি কর্মচারীর সম্পদের হিসাব বিবরণী অনুসন্ধানে 5 সদস্যের একটি কমিটি করা হয়েছে। এর আওতায় থাকবেন সরকারের উপদেষ্টারাও। জান্নাতুল মোহনার প্রতিবেদন। সরকারে কর্মরত আছেন 15 লাখ কর্মচারী। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত এক লাইনের নির্দেশনায় সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। জানান, সিনিয়র সচিব থেকে ড্রাইভার সবাইকেই সম্পদের হিসাব জমা দিতে হবে, বাদ যাবেন না উপদেষ্টারাও। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম, তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন, মুখ্য সচিবের থেকে একটা পিয়ন, চৌকিদার, ড্রাইভার। সম্পদের হিসাব বিবরণের সত্যতা অনুসন্ধানে দুদক সচিবকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কিভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি। আগামী 7 দিনের মধ্যে হিসাব ফর্ম তৈরি করে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শিগগিরই শুরু হবে এর পুনঃতদন্ত। এদিকে আগামী মাসের শুরুর বাজেট সংশোধন করা হতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত থাকছে জান্নাতুল মোহনার আরও একটি প্রতিবেদনে। এখনো রহস্যে ঘেরা বিডিআর বিদ্রোহ। এটি কি কেবলই সৈনিকদের বিদ্রোহ নাকি অন্য কোনো ষড়যন্ত্র? 15 বছরেও মেলেনি এর সদুত্তর। তবে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। এদিকে চলতি মাসে বা আগামী মাসের শুরুতে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা। ক্যালকুলেশনটা জিডিপি সাধারণত আমাদের প্রোডাকশন মেথডে করে, তাই না? প্রোডাকশন মেথডে করে, বিভিন্ন সেক্টর, 19টা সেক্টর করে। অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী সেটা প্রেস করার জন্য বলেছি, ওটা আপনি জানতে পারবেন। আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই, এই মানি ব্যাগের ভাঁজ হয়ে যাবে, এগুলো হয়। এগুলো আমরা চেষ্টা করেছি আমার সময় থাকতে যে টাকাটা আরো ডিউরেবল করা যায় না। অতএব এটা যত তাদের রিপ্লেস করে। সকালে সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক, এটা দ্রুত পরিবর্তন করা হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সাথে সম্পর্ক জোরদার করবে বলে জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। এই সপ্তাহেই ঢাকার মার্কিন কনসুলেট অফিসের কার্যক্রম পুনরায় চালুর আশাবাদ করেন তিনি। এদিকে টেলিফোনে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়ে অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা জানান ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। বিস্তারিত শামিমা আক্তারের প্রতিবেদনে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে আসেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভেভ। এ সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার পাশাপাশি ঢাকার সাথে সম্পর্ক জোরদার করার কথা জানান তিনি। সেই সঙ্গে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই সপ্তাহেই ঢাকায় মার্কিন দূতাবাসের কনসুলেট অফিস পুনরায় চালুর আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কক্সবাজারে আশ্রিত 10 লাখেরও বেশি রোহিঙ্গাদের অর্থায়ন সহ সরকারকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস।
এদিন দুপুরে টেলিফোন করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পে গ্র্যান্দি। সেই সঙ্গে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবর্তনের ইস্যু নিয়ে কথা হয় তাদের মধ্যে। নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যোগ দেওয়ার অনুরোধ জানান UNHCR এর প্রধান। পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে ছাত্র আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক সমর্থনে একটি দেশীয় ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেন শীর্ষ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান। এ সময় প্রধান উপদেষ্টা জানান, গণহত্যার অপরাধীদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারের নিশ্চিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসন আমলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনাও এই সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। প্রবাস আয়ে বইছে সুবাতাস। আগস্টের প্রথম সপ্তাহে সারা দেশ উত্তাল থাকার পরও পুরো মাসে দেশের রেমিটেন্স এসেছে $222 কোটি। বিষয়টিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন অর্থনীতিবিদরা। বৈধ পথে লেনদেন বাড়াতে সরকারকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তারা। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে। সুবাতাস বইতে শুরু করেছে প্রবাস আয়ে। স্বৈরশাসন অবসানে আবারও অর্থ পাঠাতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সদ্য শেষ হওয়া আগস্ট মাসে জুলাই থেকে রেমিটেন্স বেড়েছে 16.23%। চলতি বছরের শুরু থেকেই ইতিবাচক ধারায় প্রবাস আয়। জানুয়ারিতে 211 কোটি, ফেব্রুয়ারিতে 216, মার্চে 200, এপ্রিলে 204, মে মাসে 225, জুনে 254, আন্দোলনে উত্তাল জুলাইয়ে 191 এবং গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আগস্টে এসেছে $222 কোটি। আগস্ট মাসের প্রবাস আয় এখন পর্যন্ত বছরের দ্বিতীয় সর্বোচ্চ। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী। 50 to 60% রেমিটেন্স ফর্মালে আসে, বাকিটা কিন্তু ইনফর্মালে চলে যায়। আর সেই ইনফর্মালের যদি 50%ও ফর্মালে আনা যায়, তাহলে কিন্তু অন এন অ্যাভারেজ বিগত বছরগুলোতে দিকে যদি তাকান, তাহলে অন এন অ্যাভারেজ 21, 22, 23 বিলিয়নের মতো আসে। অতএব 2 বিলিয়ন যদি চিন্তা করেন 28 দিনে, তার কিছুটা উপরে, তাহলে সেই হিসাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই অর্থ বছরে হয়তো আমরা 26-27 বিলিয়নে যাব। বৈধ পথে লেনদেন নিশ্চিত করা গেলে প্রবাস আয় আরো বাড়তো বলে মনে করেন আরেক অর্থনীতিবিদ মাহফুজ কবির। ইতিমধ্যে যে সৌদি অ্যাম্বাসেডর তিনি কিন্তু বলেছেন যে তাদের দেশ থেকে 5 বিলিয়ন বছরে আসে, সেটা ফর্মাল চ্যানেলে আসে, আরও 5 বিলিয়ন সেটা আসে ইনফর্মাল চ্যানেলে। তো এখন এই যে অতিরিক্ত যতটুকু ইনফর্মাল চ্যানেলে আসছে, সেইটাকে আসলে ফর্মালাইজ করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে বাংলাদেশ ব্যাংকে তো অনেক মুনাফা হচ্ছে, এখন ওই মুনাফা থেকে যদি কিছু ইনসেন্টিভ দেওয়া হয় এই ব্যাংকগুলো যারা রয়েছে, যারা রেমিটেন্স কালেক্ট করে, তাহলে কিন্তু এই ব্যাংকগুলো উৎসাহিত হবে। তো তখন আমরা আর একটু বেশি করে রেমিটেন্স নিয়ে আসতে পারবো। দেশে ডলার সংকট সহ অর্থনৈতিক টানাপোড়েন নিরসনে বড় ভূমিকা রাখতে পারে রেমিটেন্স, তাই এইদিকে বিশেষ নজর দেবে এমনটাই আশা সবার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভারতের সহায়তায় শেখ হাসিনা দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জনগণের শক্তির কাছে ধসে পড়ে ফেসিবাদ সরকার। এদিকে প্রশাসনে থাকা দোষরদের বিচারের আওতায় আনার দাবি জানান দলটির নেতারা। মাঝারুল ইসলামের রিপোর্ট। আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এসালমের মালিকানাধীন গাড়িতে করে নিজ এলাকায় সংবর্ধনা নেওয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন আলোচিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগ, শাসন বিভাগ সহ দেশের সব অঙ্গন ধ্বংস করেছে ফেসিবাদ সরকার। তাদের দোসরদের মুখোশ উন্মোচনেরও আহ্বান জানান তিনি। দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সমস্ত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ দেশের সমস্ত অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সহ, এমনকি ফোর্থ এস্টেট, মিডিয়া সহ সর্বত্র যে আমাদের বিভিন্ন যে পছন্দ হয়েছে, ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে, তাদের ফেসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য, সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যা দুর্গতদের জন্য জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় ভারতের বাংলাদেশ বিরোধী অবস্থানের সমালোচনা করেন তিনি। জানান, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শেখ হাসিনা। দেশের জনগণের অধিকার, জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ধরাই কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর, এবং বাংলাদেশকে ভারত মনে করবে শেখ হাসিনা আমাদের প্রতিভূ। অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই, একটাই অস্তিত্ব দরকার, শেখ হাসিনার অস্তিত্ব। এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক। আওয়ামী ক্যাডারদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান তিনি। হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করেছে বিএনপি। সোমবার বিএনপি কেন্দ্রীয় দপ্তরে তথ্য জানিয়েছে। চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে এবং নরসিংদীতে দখলবাজি সহ বিভিন্ন অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে। উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দুদেশের সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতার আহ্বানও জানান তিনি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎ শেষে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক জোরদার করতে সম্ভাব্য সব বিষয়ে আলোচনা করেছেন তারা। বিশেষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরো বেশি ইনক্রিজ করেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন, এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে। এ সময় বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত। China is determined to have good relations with Bangladesh and will have good relations with political parties which are supportive of our cooperation. Are also recommitted that China is supportive of Bangladesh, supportive of Bangladesh people and supportive of this interim government. এদিকে বিটিভি ভবনে কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জামায়াত ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিটিভিকে জনগণের টিভি হিসেবে দেখতে চান তারা। বাংলাদেশ টেলিভিশন থেকেই কিন্তু গণমাধ্যমকে আমরা শিখেছি, এবং বলা যায় যে এখান থেকে অনেক সংবাদকর্মীরও উত্থান ঘটেছে বা তাদের প্রশিক্ষণ বা তারা তৈরি হয়েছে এখান থেকে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত 15.5 বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল। সমৃদ্ধ দেশ গড়তে গণমাধ্যমের অবদানের কথাও তুলে ধরেন জামায়াতের এই শীর্ষ নেতা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সারা দেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র, বেড়েছে পানিবাহিত রোগীর সংখ্যা, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেহাল দশা সড়কগুলোরও, ভোগান্তিতে রয়েছে বন্যা দুর্গতরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নামতে না নামতেই নতুন করে বিপাকে ফেনীবাসী, বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। বেডের সংখ্যা কম থাকায় খোলা আকাশের নিচে থাকছেন রোগীরা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের। আসি স্যালাইন দিছি, ওষুধ দিছি, থাকার কোনো জায়গা নেই। 12টা বাজে আসি এখানে ভর্তি হয়েছি, বসার পর্যন্ত সিট থাকে না অনেক সময়। এখন তো একটা চেয়ার আনি আমার ভাই দিছে। আমার ফ্যামিলির 2 জন, একজন বাড়িতে আছে, একজন এখানে আছে। আমি ওকে আনি নেই, কারণ এখানে পরিস্থিতি আরো ভয়াবহ, কারণ এখানে রাস্তা থাকতে হয়, গাছতলা থাকতে হয়। 2 বছর আগে 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 2 ব
এদিকে নোয়াখালীতে দগদগে বন্যার ক্ষত, পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে বেহাল সড়ক। শহরের অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, বেড়েছে ডায়রিয়ার প্রকোপও। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়ার রোগীগুলো যে হারে আসতেছে সে হারে আসলে আমাদের ওষুধের কোনো সংকট নেই। তবে একটা জিনিস হলো আমাদের বেড সংকট আছে। ডায়রিয়ার জন্য আমাদের আসলে অনুমোদিত বেড ছিল 20টা, সেখানে আজকে আমাদের ভর্তি আছে 235 জনের। মানে আর নতুন করে রোগী আসলে আর জায়গা দেওয়ার আসলে সংকুলন নাই। লক্ষ্মীপুরে এখনো নামেনি বন্যার পানি। গত 15 দিন ধরে পানিবন্দী অন্তত 14 লাখ মানুষ। অবশ্য বেশ কিছু জায়গায় কমতে শুরু করেছে ঢলের পানি। বন্যার প্রভাবে কাঁচা বাজার ও মাছের আড়তে কমেছে যোগান। বস্তা প্রতি 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে চালের দাম। মাছের দাম যেমনই হোক, কিন্তু পছন্দ মতন কোনো মাছই তো বাজারে এখন টাকা হইলেও তো আমরা মাছ কিনতে পাবো। মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। বেহাল 78 কিলোমিটার সড়ক। এবারকার যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা শুধু আমাদের না, আমার অত্র এলাকার যত মানুষজন আছে সবারই, এবং ফসলের জমিন থেকে শুরু করে গড় পড়ছে এবং গড় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবজির ক্ষতি হয়েছে। এবং যে হাইওয়ে যে রোডটা আছে আমাদের, যে মৌলভীবাজার থেকে খুরমা পর্যন্ত যে রোডটা আছে, রোডের যে ভাঙ্গনটা হয়েছে, এই ভাঙ্গার কারণে আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্টের ডর আছে। এদিকে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল এই সেক্টরেই 100 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সেপ্টেম্বর মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আগামী 24 থেকে 72 ঘন্টায় কোনো বন্যা হওয়ার সম্ভাবনা নেই বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্ট। সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে 2-3 দিন মাঝারি ধরনের বজ্র ঝড় হতে পারে। এছাড়া সারা দেশে 3 থেকে 5 দিন হালকা বজ্র ঝড় হতে পারে। সোমবার এই পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। অ্যানালাইসিস অনুযায়ী দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে স্বাভাবিক যে বৃষ্টিপাত হয়, এই সময় বর্ষাকাল, যেহেতু বর্ষাকাল কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে বিদায় নেওয়া শুরু করে বাংলাদেশের, সেই জন্য বর্ষাকালের যে স্বাভাবিক যে বৃষ্টি সময় হয়, এই স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা পূর্বাভাসে জানিয়েছি। সে পূর্বাভাসে উত্তর এবং মধ্যাঞ্চলে 2 থেকে 3 দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে, এবং দেশের অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেখানে 3 থেকে 5 দিন হালকা ধরনের বজ্রপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানানো হয়। উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এবং সেই সাথে দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তবে খুবই অল্প সময়ের জন্য। এর মধ্যে কোনো বন্যা হওয়ার সম্ভাবনা নেই। এদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে প্রধান নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে হ্রাস পাচ্ছে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। চট্টগ্রাম বিভাগে সাঙ্গু নদীর পানি সমতল কিছুটা বৃদ্ধি পাচ্ছে, বাকি অন্যান্য নদীর পানি সমতল সামগ্রিকভাবে হ্রাস পাচ্ছে, এবং 48 ঘন্টায় তেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে এই দক্ষিণ পূর্বাঞ্চল আর পূর্বাঞ্চলে যে নদীগুলো রয়েছে সেগুলোর হ্রাস পেতে পারে, পানি সমতল হ্রাস পেতে পারে। তবে আগামী 24 থেকে 72 ঘন্টায় বন্যার কোনো আশঙ্কা নেই বলেও জানানো হয়। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গাজার 6 জিম্মির মৃত্যুর প্রতিবাদে ফুঁসছে ইসরায়েলিরা। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রধান লেবার ইউনিয়নের ডাকা ধর্মঘটে অচল তেল আবিব। বন্ধের মুখে ব্যবসা প্রতিষ্ঠান। অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকরের দাবি বিক্ষুব্ধদের। তবে আন্দোলন বন্ধের নির্দেশ দিয়েছে শ্রম আদালত। আরো জানাচ্ছেন আফরিন মৌ। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে উত্তাল পুরো ইসরায়েল। গাজার রাফা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রোববার স্থানীয় সময় বিকেলে নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেয় প্রধান লেবার ইউনিয়ন। এতে প্ল্যাকার্ড হাতে রাজধানী তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে রাস্তায় নামে লাখো মানুষ।
জিম্মিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। এতে পঙ্গু হয়ে যাওয়ার উপক্রম হয়েছে ইসরায়েলের অর্থনীতি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে না পারার জন্য নেতানিয়াহুকেই দুষছেন তারা। এছাড়া প্রশাসনের ভুলেই এতগুলো মানুষ বলি হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। এ সময় নেতানিয়াহু সরকারকে সন্ত্রাসী আখ্যা দেন অনেকে। আমরা এখানে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি, যারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। ইসরায়েলের সরকার যাই করুক না কেন, জিম্মি এবং সৈন্যদের ফিরিয়ে আনার জন্য যা দরকার সবই করতে হবে। আমি মনে করি আমাদের একটি অপরাধী সরকার আছে, অপরাধী সরকার যারা শুধুমাত্র জোটের স্বার্থে জিম্মিদের খুন হতে দেয়, এবং আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি দেশের ভালোর কথা ভাবেন না, শুধু নিজের ভালোর কথা ভাবেন। এদিকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমন পীড়নের অভিযোগ পাওয়া গেছে। বহু আন্দোলনকারীকে গ্রেফতারও করেছে তারা। তবে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার করা হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েলের প্রধান বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে ফ্লাইট। শুধু ইসরায়েল নয়, বিক্ষোভের আঁচ লেগেছে যুক্তরাষ্ট্রেও। মার্কিন এক জিম্মি নিহতের ঘটনায় স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহু বিরোধী নানা স্লোগান দেয় তারা। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে নেতানিয়াহুকে আহ্বানও জানান অনেকে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রশাসনও। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে স্থানীয় সময় সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে জিম্মি নিহতের ঘটনায় পাল্টা নেতানিয়াহুকেই দুষছে হামাস। আইডিএফের হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া। যুদ্ধবিরতি চুক্তি হলে নিহত জিম্মির 3 জনের মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।